মার পুরনো ছাত্রীদের একজন, মার খুবই স্নেহের পাত্রী। মার অসুস্থতার খবর পেয়ে কৌশিকীদি বারবার ছুটে গিয়েছে নার্সিংহোমে তাকে দেখতে, এবং সেই সময় থেকে আমাদের পাশে আছেন। এবং শুধু কৌশিকীদি নয়, মার আরো কিছু ছাত্র তারা মাকে এর মধ্যে দেখতে এসেছিল, এবং মা তো এই সময় বেশ কিছুদিন কথা বলতে পারছিলেন না। মার ট্র্যাকিওস্টমি বলে গলায় একটা অস্ত্রোপচার হয়েছিল। মা ডায়েরিতে লিখতেন, মার হাতের কাছে একটা প্যাড রাখা থাকতো, মা তাতে যা মনে আসতো লিখতেন, এবং কৌশিকীদি এবং অন্যান্যরা দেখে যাবার পর মা সেখানে একদিন দেখলাম এন্ট্রি আছে, মা লিখছেন। এই যে এখনো পুরনো ছাত্রছাত্রীরা দেখতে আসে, এই যে ভালোবাসা, এই ভালোবাসা পেলে মনে হয় যে জীবনে কিছু একটা সার্থকতা আছে। এরপর মা সম্পর্কে বলবেন আমার মামা, মার ভাই শ্রী সুশ্রুত রায়। আপনাদের সবাইকে আমার নমস্কার। ভাঙতি সেনগুপ্ত ছিলেন আমার দিদি, আমি তার একমাত্র ভাই। আমার উপর ভার পড়েছে তার জীবন আলেখ্য আপনাদের সামনে তুলে ধরার। দীর্ঘ ৭৭ বছরের জীবন, আমাকে সময় দেওয়া হয়েছে 12 মিনিট, কতটুকুই বা বলতে পারবো। এই ভেবে আমি ঠিক করেছি যে তার জীবনের প্রথমার্ধের কথা, যার সঙ্গে অধিকাংশ ক্ষেত্রেই আপনাদের অনেকেরই পরিচয় নেই, সেই প্রথমার্ধের কয়েকটা কথা বলবো। তা আপনারা পেয়েছিলেন দিদিকে কেউ বা শিক্ষিকা হিসেবে, কেউ বা সহকর্মী হিসেবে, কেউ বা মামি, মাসি, জেঠি, কাকি, ঠাকুমা হিসেবে। আমি বলবো বালিকা ভাঙতির কথা, কিশোরী ছাত্রী ভাঙতির কথা। অবশ্য তার বাল্য জীবনের সঙ্গে আমারও পরিচয় তেমন প্রত্যক্ষ তা ঠিক নয়, কারণ তিনি আমার থেকে 14 বছরের বয়োজ্যেষ্ঠা ছিলেন। তবে গত বছরে তার বাল্যকালের অনেক কথা তার সঙ্গে গল্প করে শুনতে পাওয়ার সৌভাগ্য আমার হয়েছিল। শিশুকালে অন্যান্য অনেক ভাইয়ের মতোই আমার দিদির সম্বন্ধে ধারণা ছিল আকাশচুম্বী। ধারণা ছিল যে যদি পৃথিবীর সমস্ত দিদিদের মধ্যে প্রতিযোগিতা হয় শ্রেষ্ঠত্বের জন্য, তবে নিশ্চয়ই আমার দিদি তাতে জয়লাভ করে চ্যাম্পিয়ন হবেন। তাকে চ্যাম্পিয়ন দিদি বলে ডাকতাম। বহু বছর পরে, 60 বছর পরে, 50-60 বছর পরে সেই পুরনো কথাটা ফিরে এলো দিদি যখন রোগ সজ্জায়। দিদি 40 দিন যখন আইসিইউতে ছিলেন, তখন তাকে দেখতে যেতাম। মাঝে মাঝে বলতাম, দিদি দেখো, তুমি ঠিক হয়ে যাবে, তুমি তো আমার চ্যাম্পিয়ন দিদি। মনোপ্রাণে বিশ্বাস করবার চেষ্টা করতাম সে কথা, কিন্তু বিশ্বাস হতো না। কেমন যেন মনে ডাক দিয়েছিল যে এ যাত্রা পার পাবার নয়। তবে দিদিরও কথাটা মনে লেগেছিল। তিনিও মাঝে মাঝে বলতেন, হ্যাঁ আমি তো চ্যাম্পিয়ন দিদি, আমাকে ভালো হতেই হবে। এই চ্যাম্পিয়ন আখ্যা কেন্দ্র করে আমি আমার 2-4টে কথা বলবো। আমার দিদির জন্ম 1935-এ, অর্থাৎ প্রথমার্ধ দাঁড়াচ্ছে 35 থেকে 70 সাল পর্যন্ত। সেই সময়ের প্রথম 15 বছর, ধরুন 1950 পর্যন্ত তার বাল্যকাল ধরা যাক। আমার দিদির বাল্যকালটা নানা রকম ঝড়ঝঞ্ঝায় কেটেছিল, সে কথা হয়তো আপনারা অনেকেই জানেন না। প্রথমত 2.5 কি 3 বছর বয়সে তার মা মারা যান, এবং খুব শিশু বয়সে মাকে হারিয়ে বাবার কাছে এবং বৃদ্ধা ঠাকুমার কাছে বড় হচ্ছিলেন। কলকাতায় থাকতেন, কমলা গার্লস স্কুলে পড়তেন। মোটামুটি মানানসই একটা জীবন দাঁড়াচ্ছিল, কিন্তু ভাগ্যে তার সইল না। নানা রকম ঐতিহাসিক কারণে সংসারের 3 জন 3 দিকে ছিটকে পড়লেন। প্রথমত যুদ্ধ লাগাতে আমার বাবার কর্মস্থল কলকাতার থেকে গিয়ে পড়লো সিমলায়। বাবাকে চলে যেতে হলো 1000 মাইল দূরে। তারপরে সাম্প্রদায়িক দাঙ্গা লাগলো, তখন কলকাতার বাসও ওঠাতে হলো। ঠাকুমা গ্রামে চলে গেলেন এবং দিদি গেলেন আমাদের এক জ্যাঠামশাইয়ের বাড়িতে, চুঁচুড়া হুগলিতে।
সে বিরাট সংসার, অনেক ভাই বোনের মধ্যে দিদি একজন, বাড়িতে একটি মাত্র মেয়ে, আদরের মানুষ হওয়ার যে সুখ, তার থেকে তো বঞ্চিত হলেনি। এছাড়াও শিক্ষার ব্যাপারেও নানা রকম বিভ্রাট দেখা দিল। বাবা ছিলেন শিক্ষার অভিভাবক, বাবাকে আর পেলেন না। আর চুঁচুড়ার শিক্ষার মানও কলকাতার তুলনায় অনেকটা কম। দিদিকে এসব কথা অনেক খুব নাড়া দিয়েছিল। আমরা তার মনের অবস্থার কথা খবর পাই তার বাবাকে লেখা লম্বা লম্বা চিঠির থেকে। এর কবছর পর, তখন যখন তার 13 বছর বয়স, তখন অনেকটা মেয়ের কথা চিন্তা করে বাবা আবার বিয়ে করলেন। কাজটা দিদির মতামত নিয়েই করেছিলেন, কিন্তু হঠাৎ একটা নতুন মানুষকে 13 বছর বয়সে মা বলে গ্রহণ করা তো সহজ কথা নয়। তবে নতুন মা আর মেয়ের মধ্যে যে সম্পর্ক, যে গভীর সম্পর্ক গড়ে উঠেছিল, তা আমার ধারণা যে কোনো জন্মদাতা মায়ের আর মেয়ের মধ্যে যে সম্পর্ক গড়ে ওঠে তার থেকে কিছু মাত্র কম না। নতুন মা এলেন এবং তার সঙ্গে সঙ্গে আবার স্থানান্তর হলো। এবার দিদিকে চলে যেতে হলো। চুঁচুড়া ছিলেন সিমলায়। বিরাট পরিবর্তন। বাংলাদেশে একরকম শিক্ষার ব্যবস্থা, তখনকার দিনে সিমলা ছিল পাঞ্জাব বিশ্ববিদ্যালয়, সেখানে আরেক রকম ব্যবস্থা। শিক্ষার মাধ্যম বাংলা থেকে হলো ইংরেজি এবং হিন্দি। তাছাড়া সিস্টেমও একেবারে অন্যরকম। তো এই বিরাট পরিবর্তন সত্ত্বেও দিদি যে ছাত্রী হিসেবে খুব পিছিয়ে পড়লেন তা নয়। সহজেই হিন্দি ভাষা রপ্ত করলেন। শুধু কথ্য ভাষা না, লিখে পরীক্ষা দিয়ে ভালো নম্বর পেয়ে পাশ করার মতন হিন্দি শিখে ফেললেন। এই নানা অবস্থার সঙ্গে খাপ খাইয়ে ফেলাটা দিদির একটা স্বতঃস্ফূর্ত ভাবে তিনি এটা করতে পারতেন এবং শেষ পর্যন্ত এই গুণটা বজায় রেখেছিলেন। তার এটা ইংরেজিতে যাকে বলে রেজিলিয়েন্স, সেটা অসম্ভব রকম রেজিলিয়েন্স ছিল দিদির। দিল্লির শিক্ষা ব্যবস্থার সঙ্গে যেই দিদি একটু খাপ খাইয়ে নিয়েছেন, ব্যাপারটা একটু থিতু হয়েছে, তখন বাবা আবার বদলি হলেন। এবার সিমলার থেকে দিল্লি। আর সময়টাও তেমনি, দিদির বিয়ে পরীক্ষা দেওয়ার ঠিক আগটিতে। ঠিক হলো পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ের যে সব পরীক্ষা কেন্দ্র আছে দিল্লিতে, তার একটি থেকে দিদি এক্সটার্নাল ক্যান্ডিডেট হিসেবে পরীক্ষা দেবেন। পরীক্ষার ঠিক আগে জানা গেল যে দিদি যে অনার্স নিয়ে পড়ছিলেন, এক্সটার্নাল ক্যান্ডিডেট সেই অনার্স পরীক্ষা দিতে দেওয়া হয় না। সুতরাং বিএ অনার্স খেতাবার দিদির হলো না। দিল্লিতে অবশ্য তারপরে দিদি সেন্ট্রাল ইনস্টিটিউট অফ এডুকেশনে বিএড পড়েছিলেন। সেটা তার কাছে খুব স্মরণীয় ছিল, কেননা তিনি বলতেন যে এই প্রথম জীবনে সুষ্ঠুভাবে প্রথম থেকে শেষ পর্যন্ত একটা প্রোগ্রাম করবার সুযোগ তার জীবনে এসেছিল। তখন সেন্ট্রাল ইনস্টিটিউট অফ এডুকেশনে নানা প্রখ্যাত শিক্ষাবিদ ছিলেন, তার থেকে অনেক শিখেছিলেন দিদি। শিক্ষার ব্যাপারে একটা আগ্রহ হয়েছিল যা পরবর্তী জীবনে কাজে লেগেছিল।